ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ক্লাসটি দেখতেছো সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 13.2 এর 14 নম্বর থেকে বাকি অঙ্কগুলো করব। এর আগের ক্লাসগুলোতে আমরা 13.1-2 এর বেসিক আলোচনা, 13.1 এবং 13.2 এর 13 নম্বর অঙ্ক পর্যন্ত আমরা করেছি। এখন আমরা 14 থেকে অঙ্কগুলো শুরু করব। ওকে ওকে তাহলে দেখি আমরা 14 নম্বর অঙ্কে কি আছে। তো 14 নম্বর অঙ্কে আছে, দেখো যে লগ 2, লগ 4, লগ 8 ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত? ঠিক আছে, তাহলে এই যে ধারাটা দেওয়া আছে লগ 2, লগ 4, লগ 8, এটা এখানে যেহেতু গুণোত্তর ধারার অধ্যায় এটা, তাহলে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি এটা একটা গুণোত্তর ধারা। বাট এটা গুণোত্তর ধারা নাকি সমান্তর ধারা আমরা বুঝবো কিভাবে, সেটা নিয়ে আগে আমরা আলোচনা করি। ঠিক আছে, দেখো এখন এই যে ধারাটি, এই ধারাটি সমান্তর ধারা নাকি এটা গুণোত্তর ধারা, এটা চেক করার জন্য আমরা যেটা করব, এমনিতে এখানে দুইটা পদ্ধতিতে আমরা করতে পারি। একটা হচ্ছে আমরা কি করতে পারি, একটা থেকে আরেকটা বিয়োগ করতে পারি, আবার কি করতে পারি, একটা দিয়ে আরেকটা ভাগ করতে পারি। ওই প্রসেসে আমরা করতে পারি, ঠিক আছে, কিন্তু সবচেয়ে ইজিয়েস্ট পদ্ধতি যেটা হচ্ছে লগের যে বেসিক যে কনসেপ্ট, সেটা যদি আমরা ব্যবহার করি, এটা দিয়ে আমরা সবচেয়ে সহজে করতে পারবো এবং অঙ্কটাও আমাদের সহজে মিলবে। এখানে দেখো আমরা লগ 2-কে 2 স্কোয়ার লিখতে পারবো, লগ 8-কে 8 কিউব লিখতে পারবো। ঠিক আছে, ওকে। এখন দেখো আমরা জানি যে লগের যে সংখ্যাটার লগারিদম বের করতে হবে, সেটা যদি এরকম সূচক আকারে থাকে, সেই সূচকটাকে আমরা কি করতে পারি, লগের তোমার হিসেবে নিতে পারি, সহগ হিসেবে নিতে পারি, অর্থাৎ 2টাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। তো লগ 2 প্লাস 3 লগারিদম অফ 2, সরি এইখানে 2 হবে, ওকে, আর এইখানেও হবে 2। ঠিক আছে, এরপর যদি আমরা এখানে লগ অফ 2 কমন নেই, কমন নিলে এখানে থাকবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 ডট। তো এইখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এটা একটা কি পদ, এটা একটা কি সমান্তর ধারা। এটা কি ধারা হলো, একটা সমান্তর ধারা। তার মানে এই যে পদটা, এই পদটা একটা কি, এখানে যে ধারাটা ছিল এই ধারাটা অবশ্যই কি একটা সমান্তর ধারা। বুঝতে পারছো এবার? তাহলে আমরা দেখতে পেলাম এটা একটা সমান্তর ধারা। ওকে, এখন যদি আমরা এটাকে, তো এখন এটা খুব ইজিলি তোমরা করতে পারবা। এখন তোমরা জাস্ট কি করবে, এই সমান্তর ধারাটার যোগ করবে। এখানে লগ অফ 2 ঠিকই থাকবে, আর এইখানে আমরা কি করব, সমান্তর ধারার যোগফল টুয়াইস এ। সমান্তর ধারার যোগফলের সূত্র কি, আমরা জানি যে টুয়াইস এ। তো এটা আমরা যদি একটু এইভাবে সরাসরি না করে একটুখানি এইরকম করি, এখন 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 ডট, তাহলে এখানে তো এই যোগটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে এখানে a ইজ ইকুয়াল টু হচ্ছে 1 আর d ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা দুইটা সূত্র দিয়ে করতে পারি। এটা যেহেতু স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল, তাহলে আমরা কি করতে পারি, n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 এটা দিয়ে করতে পারি। আর তোমরা যদি মনে করো যে না, আমরা জেনারেল যে সূত্রটা আছে S10 এর যে সূত্রটা, n ডিভাইডেড বাই 2 টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তো এটা দিয়েও তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। যারা বুঝতে পারবো না এটা স্বাভাবিক সংখ্যার সূত্র নাকি অন্য কোনো কিছু, তাদের জন্য ইটস ওইটা দিয়ে করবো। কিন্তু আমরা যেহেতু এটা বুঝতে পারছি এটা স্বাভাবিক সংখ্যার যোগফল 10টা, তাহলে আমরা এটা দিয়েই করবো। ঠিক আছে, তাহলে n এর মান হচ্ছে 10, প্রথম 10টি পদের, এখানে n এর মান হচ্ছে 10। ওরা 10টি পদের যোগফল বের করতে বলছে, এরকম 10টা পর্যন্ত থাকবে। তাহলে n ইন্টু 10 প্লাস 1 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু, এখানে কত হবে, 11। ঠিক আছে, 11 আর 10-এ হবে 110 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 55। তাহলে অতএব আমাদের নির্ণেয় যোগফল হবে কত, অতএব ধারাটির যোগফল যেটা, সেটা হবে কত, লগ 2 ইন্টু 55। ঠিক আছে, তাহলে হবে লগ 2 ইন্টু 55। আমি কেন ব্র্যাকেট দিলাম, তার কারণ ব্র্যাকেট দিলাম এই কারণে, যদি লগ 2 ইন্টু 55 আমি দেই, তাহলে মনে হবে যে এইটা নিজের সাথে গুণ হবে, কিন্তু আসলে তো না, এটা 55টা পুরো লগ 2 এর সাথে
গুণ, তাহলে 55টাকে আমরা সামনে দিই, তাহলে লগ অফ, এটাই হচ্ছে তোমার কি অ্যান্সার। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো এখানে। তো এইভাবে আমরা করতে পারি, অথবা আমরা যেভাবে করতে পারি যে আমরা জানি যে মানে এইরকম করে আলাদা করে না নিয়ে এটা দেখতে পাইতেছি, যখন তোমরা দেখবা যে এখানে এই সংখ্যাগুলো যখন গুণোত্তর আকারে বাড়বে, এগুলো যখন গুণোত্তর দাঁড়ায়, মনে করবা যে এই জিনিসটা যদি গুণোত্তর আকারে থাকে, মানে লগের ক্ষেত্রে যদি লগের পরের যে সংখ্যাটা আছে যার লগারিদম, সেই সংখ্যাটা যদি সেই সংখ্যা, এখানে দেখো 2 আছে, 4 আছে, 8 আছে, তো এরা যদি এটা এটা কি ধারা, এটা দেখো গুণোত্তর ধারা, তাই না? এটা হচ্ছে গুণোত্তর ধারা। তো লগের পরের সংখ্যাগুলো এগুলো যদি গুণোত্তর ধারায় থাকে, তাহলে লগারিদমের ধারাটা হবে সমান্তর ধারা। বুঝতে পারছো? তো এটা হচ্ছে বোঝার সুবিধা। তো যদি এই ধারাগুলো লগের যে সংখ্যাটা লগারিদম নির্ণয় করা হচ্ছে, লগের যে সংখ্যাটা, সেই সংখ্যাগুলো যদি তোমার লগের যেটা বলে, মানে যে সংখ্যাটা লগারিদম বের করা হচ্ছে, সেই সংখ্যাগুলো যদি গুণোত্তর ধারায় থাকে, তাহলে লগারিদমের যে ধারাটা আছে সেটা হবে কি সমান্তর ধারা। ঠিক আছে, ওকে। তাহলে বিষয়টা হয়তো বুঝতে পারছো যে কিভাবে গুণোত্তর ধারা সমান্তর ধারা। লগের ক্ষেত্রে লগের পরের সংখ্যাটা যদি গুণোত্তর ধারায় থাকে, তাহলে লগারিদমের ধারাটা হবে সমান্তর ধারা। সেক্ষেত্রে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি, সেক্ষেত্রে তো একটা তো আমরা ভেঙ্গে দেখলাম ওটা সমান্তর ধারা, আবার বিকল্পতে আমরা এইভাবে করতে পারি log 2 প্লাস log 4 প্লাস log 8। তাহলে আমরা এখানে যে শর্টকাটটা বুঝলাম যে এই সংখ্যাগুলো দেখো গুণোত্তর ধারায় আছে, তাই না? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 2 4 8 এরা আছে গুণোত্তর ধারায়, তার মানে লগারিদমটা আছে সমান্তর ধারায়। ঠিক আছে, তাহলে সমান্তর ধারা যদি হয়, তাহলে এখানে আমরা সরাসরি কি করব, এ লিখব, এ সমান হচ্ছে log অফ 2, আর তাহলে এখানে ডি সমান হবে কি log অফ 4 মাইনাস log অফ 2। তো আমরা জানি যে লগের ক্ষেত্রে বিয়োগ হলে সেটা কি হয়, ভাগ হয়ে যায়। log অফ 4 ডিভাইডেড বাই 2 সমান log অফ 2। তাহলে এখানে আমরা দেখলাম যে ডি এর মান হচ্ছে log অফ 2, আর এন এর মান দেওয়া আছে আমাদের 10। তাহলে আমরা কি করব, তাহলে এস এন এর সূত্র জানি যে, তো আমরা যে বেসিক সূত্রটা আছে, মেইন যে সূত্রটা, সেটা দিয়ে এই অঙ্কটা এবার করে ফেলবো। ঠিক আছে, এখন আমরা কি করবো, জাস্ট এখানে মানগুলো ইনপুট দেবো। এন এর মান হচ্ছে 10 ডিভাইডেড বাই টোয়াইস এ এর মান হচ্ছে কত, log 2 প্লাস এন মাইনাস 1, অর্থাৎ 10 মাইনাস 1, ডি এর মানও কি log অফ 2। তো এখানে যদি এখন আমরা এই ক্যালকুলেশন করি, 10 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে দেখো 2 log 2 প্লাস 9 log 2। ঠিক আছে, 9 log 2, তাহলে 9 আর 2 11, তাহলে 10 বাই 2 গুণন 11 log 2। তাহলে দেখো একইভাবে 5 11 55, এখানে 2 দিয়ে যদি আমরা 10কে কাটি 5 আর 5 11 55 log 2। তাহলে আমরা অঙ্কটা কি করতে পারলাম, 2 ওয়েতে করতে পারলাম। ঠিক আছে, তাহলে আমাদের, তো তোমরা আশা করি বুঝতে পারছো বিষয়টা। তো 2 ভাবে আমরা অঙ্কটা করতে পেলাম। ওকে, তাহলে আমরা নেক্সট অঙ্ক চলে যাই। তো নেক্সট অঙ্কে কি দেওয়া আছে দেখো, এখন তোমরা দেখো, তো দেখো 15 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, log 2 log 16 log 512। এইখানে দেখো এই সংখ্যাগুলো কিসে দেওয়া আছে, এগুলো কিন্তু গুণোত্তর ধারায় দেওয়া নাই, তার মানে এই ধারাটা কি হবে সেটা আমরা পরে দেখতেছি। ঠিক আছে, তো আমরা তাহলে চলে যাই। তো log কি দেওয়া আছে, log 2 15 512, 2 16 512। ওকে, ঠিক আছে, তাহলে দেখো এখানে, তাহলে আমাদের 15 নম্বর অঙ্ক যেটা, সেটা দেওয়া আছে কি log অফ 2 প্লাস log অফ 16 প্লাস log অফ 152। দেখো এখন এইটা কোন ধারায় আছে, তো আমরা বুঝতেই পারতেছি যে এই সংখ্যাগুলো কি নাই, গুণোত্তর ধারায় নেই। তার কারণ এখানে ভাগ করলে কত হচ্ছে, ভাগ করলে হয় 8, আর এখানে কিন্তু ভাগ করলে কত হয়, 8 হয় না। ঠিক আছে, তাহলে এইখানে দেখো এটা কিন্তু হবে, ভাগ করলে হবে 64। ঠিক আছে, এটা ভাগ করলে হচ্ছে 64। ওকে, বুঝতে পারছো? তার মানে এখানে কি নাই, এখানে ভাগফলটা কত 8, আর এখানে ভাগফল 64। 16 আর 64, না না, ভাগফলটা হচ্ছে এখানে 16 না 32, 64 না 32। ঠিক আছে, আচ্ছা 32।
তাহলে বুঝতেই পারতেছো, তাহলে এই জিনিসটা কি নাই এখানে সমান্তর ধারায়, এরা গুণোত্তর ধারায় নেই। এই সংখ্যাগুলো 2, 8, 2, 16, 512 এই সংখ্যাগুলো কিসে নাই? সমান্তর গুণোত্তর ধারায় নেই। তার মানে এই লগারিদমটা সমান্তর ধারায়ও নেই। তার মানে লগারিদমটা কিসে আছে? গুণোত্তর ধারায় থাকার সম্ভাবনাই বেশি। বাট কিভাবে গুণোত্তর ধারায় সেটা আমরা আগের মতো করে বের করি। তাহলে এখানে log of 2 লিখলাম আমরা, আর এখানে log of 2 পাওয়ার কত লিখতে পারবো? 3 নাকি 4 দিতে পারবো, প্লাস log of 2 পাওয়ার, দেখো 512 উপর 2 এর উপর কত পাওয়ার দিলে 512 হয় সেটা আমরা বের করব, ঠিক আছে? তাহলে দেখো 2 এর উপর 9 পাওয়ার দিলে কি হবে? 512 হবে, ঠিক আছে? 2 এর উপর কত পাওয়ার দিলে 512 হবে? 9 পাওয়ার দিলে। তাহলে এখন যদি আমরা এটাকে এইভাবে সাজিয়ে লিখি, তাহলে দেখো log 2 প্লাস 4 log of 2, ঠিক আছে? 4 log of 2 প্লাস 9 log of 2, ঠিক আছে? তার মানে এটা দেখো তোমার ইভেন এটা গুণোত্তর ধারায়ও নাই। দেখো আমরা যদি এবার log 2টা কি করি, কমন নেই, তাহলে হবে 2 প্লাস 4 প্লাস 9 প্লাস ডট 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 ডট, তো এগুলো সব ডট ডট আছে, ঠিক আছে? এখানে একটা প্লাস চিহ্ন দিতে হয়। ওকে, তাহলে দেখো এখানে 2 না, এখানে হচ্ছে 1, ঠিক আছে? তাহলে এখন তোমরা ভালো করে খেয়াল করে দেখো তো log of 2, ঠিক আছে? তাহলে এটা কিসের, এটা কিসের ধারা? এই ধারাটা কিসের? দেখো এটা হচ্ছে n সংখ্যক সংখ্যার, দেখো বর্গের সমষ্টি, n স্কোয়ার প্লাস দেখো 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 এইরকম, ঠিক আছে? তাহলে এখন তোমরা দেখো যে এরকম করে যদি আমরা না ভাঙি তাহলে আমরা আসলে বুঝতে পারবো না যে ধারাটা কিসের ধারা, ঠিক আছে? তো প্রথম 12টা পদের সমষ্টি বের করতে বলছে। এখন আমরা দেখো এখানে বুঝতেই পারতেছি এই ধারাটা কিসের সমষ্টি। এই ধারাটা হচ্ছে এই যে মিডিলের যে কমন নেওয়ার পর যে ধারাটা আসলো, এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে আমরা এখন লিখব যে এখানে 1 স্কোয়ার প্লাস এস, এটা যদি আমাদের এস এন হয় আর এটা এস এন ওয়ান দেই, এস এন ওয়ান সমান 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে এখানে এ ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে সহজ কথায়, আর এখানে এন এর মান কত পর্যন্ত? ডট 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 12 পর্যন্ত। এখানে এন ইজ ইকুয়াল টু কত? 12 দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আমরা জানি, ঠিক আছে? আমরা জানি, তো আমরা কি জানি এখানে? আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির যে সূত্র, সেটা এস এন ওয়ান দেই ইজ ইকুয়াল টু, আমরা তাইলে লিখতে পারি এটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, এইভাবে লিখে n সমান 12। তাহলে এই সূত্র, এটা আমরা কি জানি বলো দেখি? এটা জানি আমরা n ইন্টু n প্লাস 1 ইন্টু টোয়াইস n প্লাস 1 ডিভাইডেড বাই 6, এই সূত্রটা আমরা জানি। তাহলে এখানে আমরা জাস্ট মানগুলো বসাই দেবো, 12 ইন্টু 12 প্লাস 1, ঠিক আছে? 12 প্লাস 1 আর 2 গুণন 12 প্লাস 1 ডিভাইডেড বাই 6, তাহলে এখানে হবে কত? 12 গুণন 13 গুণন 12 দুগুণ 24 আর 1 25 ডিভাইডেড বাই 6, ঠিক আছে? তো এটা ক্যালকুলেশন করলে কি হবে আমরা যদি দেখি, তাহলে এটা হয় 3600, 3600 ভাগ 6 সমান 6 6 36, অর্থাৎ 600। তাহলে এখন অতএব আমাদের নির্ণেয় সমষ্টি, নির্ণেয় সমষ্টি কত ছিল? এস এন ইন্টু এই ধারাটা ছিল, এই ধারাটা সমান আমরা জানলাম কত? 600, তার সাথে log 2 যোগ গুণ হবে, ঠিক আছে? তাহলে হবে কি log 2 ইন্টু 600, তাহলে হচ্ছে কত? 600 log 2, ঠিক আছে? তাহলে বুঝতে পারলাম বিষয়টা। তাহলে এইভাবে একটা লগকে আমরা কি করব? একই সংখ্যার পাওয়ার হিসেবে আগে সাজাবো, লগের যে সংখ্যাটা আছে, তারপর লগটাকে আমরা কমন নেব, কমন নিয়ে দেন আমরা বুঝতে পারবো এটা আসলে কিসের ধারা আছে। তো আমরা একটা শর্টকাট শিখলাম যে গুণোত্তর ধারা যদি লগের সংখ্যাগুলো, লগের যে যে সংখ্যার লগারিদম, সেই সংখ্যাগুলো যদি গুণোত্তর ধারায় থাকে তাহলে সেটা সমান্তর ধারায় থাকবে। এখন লগারিদম যদি গুণোত্তর ধারায় থাকে তাহলে সেটা কিরকম হইতে পারে সেটা আমরা একটুখানি হিসাব করি। দেখি, মনে করো যে একটা গুণোত্তর ধারা আমরা ধরে নিলাম 2 4 2 4 8 16, তাহলে এগুলোকেই আমরা কি করে দেই? তাহলে আমরা log 2 এর বেজে যদি আমরা এটা করি তাহলে মনে করো এইরকম
log 2 plus 4 log 2 plus 8 log 2 plus 16 log 2 log 2 হইতে পারে এ দেই আমরা যে কোনো সংখ্যার লগারিদমই দেই যে কোনো সংখ্যা হইতে পারে তাহলে এখানে কি log a 2 এ দেই তাহলে 2 দুগুণে 4 প্লাস log 2 এর উপর 4 হইলে কত 8 প্লাস log 2 এর উপর যদি আমরা 8 দেই মানে এগুলো যদি সূচকের মতো সূচকীয় হিসাবে থাকে সহজ কথায় ঠিক আছে এদের সূচকগুলো যদি গুণোত্তর ধারা হয় না ধারা সূচক হ্যাঁ সূচকগুলো যদি গুণোত্তর ধারা হয় তাহলে সেটি হচ্ছে গুণোত্তর ধারায় থাকবে এখানে 4 8 আর 2 এর উপর কত এখানে হবে 16 ঠিক আছে এইরকম অর্থাৎ তাদের সূচকগুলো যদি গুণোত্তর ধারায় হয় তাহলে মেইন সংখ্যাগুলো কোন ধারায় থাকবে হবে 4 প্লাস লগ অফ 2 এর উপর 8 দিলে 2 পাওয়ার 8 দিলে মনে হয় 256 প্লাস লগ অফ 2 এর উপর যদি আমরা 16 দেই মানে জিনিসটাকে আসলে ওইভাবে বোঝা যাবে না আগে এটা আমাদেরকে কি করে নিতে হবে ওই পাওয়ার আকারে সাজাই নিতে হবে তারপর ওই পাওয়ারটা যদি গুণোত্তর ধারায় হয় তাহলে সেটি গুণোত্তর ধারা হবে আর শুধু সংখ্যা মানে যদি এইরকম হয় কোনো একটা লগারিদমের 2 পাওয়ার 2 প্লাস log 2 পাওয়ার 4 প্লাস log 2 পাওয়ার 8 এইরকম করে দেখো সূচকগুলো যদি গুণোত্তর ধারায় থাকে তাহলে বুঝতে হবে ওই ওই লগারিদমটা কি আছে গুণোত্তর ধারায় আছে আর যদি শুধু সংখ্যাগুলো গুণোত্তর ধারায় থাকে log 4 log 8 তাহলে বুঝতে হবে সেটা সমান্তর ধারায় আছে ঠিক আছে তাহলে লগের যে সংখ্যা সেটা যদি গুণোত্তর ধারায় থাকে তাহলে লগারিদমের ধারাটা হবে সমান্তর ধারা আর যদি লগের সংখ্যার পাওয়ারটা গুণোত্তর ধারায় থাকে তাহলে বুঝতে হবে এই লগটা গুণোত্তর ধারায় আছে ওকে আর এটা সবচেয়ে সবচেয়ে তোমার নিরাপদ ওয়ে হচ্ছে সমান্তর ধারাটা চেনাটা ইজি সমান্তর ধারা চেনাটা ইজি জাস্ট লগের সংখ্যাটা যদি গুণোত্তর ধারায় থাকে তাহলে সেটা সমান্তর ধারায় থাকবে বাট অন্যান্য সমান্তর ধারা যদি তোমরা আইডেন্টিফাই করতে না পারো তাহলে তোমরা কি করবে আগে এরকম করে ভেঙে নিবে ঠিক আছে ভেঙে নেওয়ার পর তারপর দেখবা যে এটা কোন ধারা তাহলে এটাই হবে কি নিরাপদ হয়ে বাট সমান্তর ধারাটা ইজিলি কি করা যাবে তোমরা সংখ্যার গুণোত্তর ধারা চেক করে এটা ইজিলি করতে পারবা ঠিক আছে ওকে তো এর পরের অঙ্কটাতে আমরা চলে যাই দেখো 16 নম্বর অঙ্ক কি বলছে 16 নম্বর অঙ্কে বলছে যে 2 প্লাস 4 প্লাস 16 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি যদি 254 হয় ঠিক আছে কত হয় 254 তাহলে n এর মান কত তাহলে এগুলো অঙ্কের ক্ষেত্রে সবার আগে কিন্তু আমাদের ধারাটাকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন ধারা তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি 2 4 6 16 এটা গুণোত্তর ধারা তো তো আমরা ওইভাবে করবো ধীরে সুস্থে অঙ্কটা তাহলে এটা দেখো 16 নম্বর অঙ্ক 2 যোগ 4 যোগ 8 যোগ 16 প্লাস ডট 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 তাহলে বলছে যে n তম পদের সমষ্টি এখানে এস n এর মান দিয়েছে 256 নাকি 254 দিয়েছে ঠিক আছে n তম তো এখানে দিয়েছে 254 ঠিক আছে কত দিয়েছে 254 তাহলে 2 প্লাস 4 প্লাস 6 8 এস n এর মান দিয়েছে 254 আর আমরা এখানে লিখবো a ইজ ইকুয়াল টু কত 2 আর এখানে r এটা গুণোত্তর ধারা যেহেতু তাহলে r ইজ ইকুয়াল টু হবে কত 2 ডিভাইডেড 4 ইজ ইকুয়াল টু 2 তাহলে এগুলো সবই জানি আমরা তাহলে এখান থেকে আমরা লিখবো যে আমরা জানি উই নো দ্যাট ঠিক আছে উই নো এস এন ইজ ইকুয়াল টু এ ইন্টু দেখো আর এর মান এটা গ্রেটার দেন কি 1 এটা হচ্ছে 1 এর চেয়ে কি বড় তার মানে হচ্ছে এটা কি হবে আর এন মাইনাস 1 আর মাইনাস 1 ঠিক আছে ওকে তো অথবা আমরা লিখতে পারবো এ এর মান হচ্ছে 2 ইন্টু আর এর মানও 2 আর এন এর মান আমরা বের করব আর 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু এস এন এর মান দেওয়া আছে 254 ঠিক আছে তাহলে এই জিনিসটাকে আমরা কি করব এখানে ক্যালকুলেশন করব ঠিক আছে তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাদের কি দাঁড়াবে দেখো বা আমরা এটা যেটা করি 2 ইন্টু এটা তো 1 হয়ে যাচ্ছে তো এটার কোনো গুরুত্ব নাই 2 ইন্টু
2n মাইনাস 1, ঠিক আছে? 2 ইন্টু 2n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 254, অর 2n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 254কে যদি আমরা 2 দিয়ে এদিকে ভাগ দেই তাহলে এটা হবে কত? 254 ভাগ 2 হচ্ছে 127, ঠিক আছে? তাহলে আমরা টোয়াইস n সমান লিখতে পারবো 127 প্লাস 1 বা টোয়াইস n সমান লিখতে পারবো 128। এখন আমরা এটাকে যেটা করব যে 2n কে 2 এর উপর কত পাওয়ার দিলে 128 হয়, ঠিক আছে? তো 2 এর যখন তোমরা এই ধরনের ইকুয়েশন যখনই পাবো তখনই দেখবে এই বেস 2 আছে, তাহলে এদিকেও ওই 2 এর উপরে কিছু একটা পাওয়ার দিলে কি হবে? 128 হবে। এরকম করে চেক করবে। তো 2 এর উপর 7 পাওয়ার দিলে কত হয়? 128 হয়, ঠিক আছে? অতএব n ইজ ইকুয়াল টু 7, তাহলে 7তম। তাহলে n এর মান আমরা পেয়ে গেলাম ইজিলি। তো এই অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো, খুব ইজি। ধারাটা গুণোত্তর ধারা আমরা দেখতে পাইতেছি। তাহলে প্রথম পদ দেওয়া আছে, আর দেওয়া আছে, সমষ্টি দেওয়া আছে, তার সমষ্টির সূত্র থেকে এই প্রসেসে আমরা n বের করলাম। তাহলে এই অঙ্কে দেখো সূচকের অঙ্কের যে কনসেপ্ট এগুলো কিন্তু এখানে লাগতেছে। সো এই অধ্যায়টা তোমরা অবশ্যই এই অধ্যায় করার আগে অবশ্যই সূচকের অধ্যায়ে কি করতে হবে? ভালো দক্ষতা থাকতে হবে। এবং এটার জন্য আমার এই ক্লাসে সূচকের বইয়ের বেসিক থেকে শুরু করে বইয়ের প্রত্যেকটা অঙ্ক তোমাদের করে দেওয়া আছে। তোমরা যদি এই ক্লাসগুলো দেখতে চাও তোমরা আমাদের প্লে লিস্টে দেখলেই কি করতে পারবা, দেখতে পাবা। এখানে অধ্যায় ওয়াইজ প্রত্যেকটা প্লে লিস্টে সাজানো আছে। সাধারণ গণিত, এসএসসি জেনারেল ম্যাথ নামের যে প্লে লিস্ট আছে এখানে তোমরা দেখবা যে এই অধ্যায়গুলো খুব প্রত্যেকটা অধ্যায় সাজানো আছে। তোমরা ঢুকলেই দেখতে পাবা যে তোমাদের সূচকের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা এখানে করে দেওয়া আছে। ওকে, এর পরের অঙ্কটা দেখো যে 2 প্লাস 2, এটা দেখো। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা শর্টকাট আছে, সেটা আমি পরে বলতেছি। আগে এই অঙ্কটা আমরা করি। শর্টকাটটা আমি আগের অধ্যায়ে এই যে এখানে আলোচনা করেছিলাম। এই যে এখানে তোমাদের 13 নম্বর অঙ্কের ক্ষেত্রে যে শর্টকাটটা আমি আলোচনা করে দিয়েছিলাম, ঠিক আছে? তোমরা যদি দেখে থাকো আগের ক্লাসটা তাহলে এইখানে দেখবা শর্টকাট ছিল। তো ওই শর্টকাট দিয়ে কিন্তু এই অঙ্কটা করতে পারবা। তো আমরা শর্টকাটে যাওয়ার আগে অঙ্কটা আগে করে ফেলি। তো 17 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? তো দেওয়া আছে 2 মাইনাস 2 প্লাস 2, ঠিক আছে? তো মাইনাস 2 প্লাস 2, তো এইরকম করে দেওয়া আছে, ঠিক আছে? ডট ডট ডট। তো একটা প্লাস 2 একটা মাইনাস 2 এরকম করে কি একের পর এক দেওয়া আছে। ওকে, তো এখন এই ধারাটা কোন ধারা হবে? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা একটা মাথায় রাখবা, যখন একই সংখ্যা একবার প্লাস একবার মাইনাস একবার প্লাস একবার মাইনাস আছে, এটা এটা তোমার সমান্তর ধারা হবে না। কেন সমান্তর ধারা হবে না? এটা থেকে এটা যদি তুমি বিয়োগ করো হবে -4, আর এটা থেকে যদি এটা বিয়োগ করো তাহলে হবে +4। একবার +4 হবে একবার -4 হবে, বিয়োগ অন্তরটা। তো এটা সাধারণ অন্তর পাওয়া যাবে না, ভিন্ন ভিন্ন অন্তর পাওয়া যাবে। কিন্তু তোমরা যদি ভাগ করো, দেখো একবার প্লাস একবার মাইনাস হওয়ার ফলে এই দুইটা যদি তুমি ভাগ করো তাহলেও 1 হবে, এই দুইটাকে যদি তুমি ভাগ করো তাহলেও -1 হবে, এই দুইটাকে যদি ভাগ করো তাহলেও -1 হবে। তো এই ধরনের ধারা যখন তোমরা দেখবা যে একটাতে প্লাস আছে একটাতে মাইনাস আছে, সেক্ষেত্রে ডেফিনেটলি কি হবে? গুণোত্তর ধারা হবে, ঠিক আছে? তো গুণোত্তর ধারা এখানে আমরা লিখে নেব যে গুণোত্তর ধারার প্রথম পদ, তাহলে প্রথম পদ ইজ ইকুয়াল টু a ইজ ইকুয়াল টু হচ্ছে 2, আর r ইজ ইকুয়াল টু -2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু -1। ওকে, এখন আমরা যে সমষ্টি, তাহলে এস এন, তো আমরা এস এন এর সূত্র কি জানি? a পাওয়ার, এখন দেখো এইখানে কি দেওয়া আছে? আর এর মান কিন্তু লেস দেন 1, তার মানে আর এন মাইনাস 1 না, বরং 1 মাইনাস আর এন হবে, ঠিক আছে? 1 মাইনাস আর এন আর 1 মাইনাস আর হবে, ঠিক আছে? এখন আমরা যদি এই মানগুলো এখানে ইনপুট দিয়ে দেই তাহলে, না, তার আগে আমরা একটা কাজ করি। সমষ্টি কিন্তু 2n প্লাস n এর বের করতে বলছে। 2n প্লাস n, অঙ্কটা একটু কৌশলগত। 2n প্লাস 2, 2n প্লাস 2 দেওয়া আছে, ঠিক আছে? 2n প্লাস n হইলে একটু ঝামেলা হয়তো। 2n প্লাস 2, ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনটা আমাদের কি দাঁড়াচ্ছে? সামনে a থাকতেছে 1 মাইনাস r টু দি পাওয়ার টুয়াইস n প্লাস 2 ডিভাইডেড বাই 1 মাইনাস r। তাহলে a এর মান হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস r এর মান কত? -1, 2n প্লাস 2 ডিভাইডেড বাই 1 মাইনাস -1 ইজ ইকুয়াল টু
এখানে মাইনাসে মাইনাসে প্লাস টু হবে, এই টু টু কেটে যাবে, তাহলে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান টু এন প্লাস টু। তাহলে আমাদের অ্যান্সারটা মেনলি দাঁড়ালো এইটা। তার কারণ এখানে এন আছে, আমরা এটা ক্যালকুলেশন করতে পারতেছি না, ঠিক আছে, আমরা এটাকে ক্যালকুলেশন করতে পারতেছি না, তাহলে আমাদের কি হবে, ঠিক আছে। তো এই জিনিসটাকে এখন আমরা কি করব, ক্যালকুলেশন করব, বুঝতে পারছো। তো এখন এখন তোমরা এখানে দেখো যে হচ্ছে ওয়ান। এখন এই জিনিসটাকে তোমরা খুব ভালো করে খেয়াল করো, টু এন প্লাস টু এটা জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? আমরা জানি যে মাইনাস ওয়ানের উপর যদি ওয়ানের উপর যে পাওয়ারই দেই না কেন সেটা ওয়ান হবে, আর মাইনাস ওয়ানের উপর যদি যে পাওয়ারই দেই না কেন সেটা প্লাস মাইনাস ওয়ান হবে। কেন প্লাস মাইনাস ওয়ান হবে? ওয়ানের উপর যদি আমরা জোড় সংখ্যা পাওয়ার দিই, উদাহরণ হিসেবে ফোর, তাহলে জোড় সংখ্যা পাওয়ার দিলে সেটা পজিটিভ হয়, আর বিজোড় সংখ্যা যদি পাওয়ার দেই তাহলে মাইনাস হয়। কেন? তার কারণ আমরা জানি দুইটা ওয়ান মিলে কি হয়, প্লাস ওয়ান হয়। তো এরকম যদি জোড় সংখ্যক মাইনাস ওয়ান নিজের সাথে গুণ থাকে তাহলে দুইটা মিলে প্লাস হবে, দুইটা মিলে প্লাস হবে, দুইটা মিলে প্লাস হবে, আলটিমেটলি প্লাস হয়ে যাবে। কিন্তু যদি বিজোড় সংখ্যক হয়, মনে করো তিনটা আছে, তিনটা মাইনাস ওয়ান আছে, তাহলে দুইটা মিলে প্লাস হবে আর একটা মাইনাস হয়ে যাবে। ও কি করবে, ওটাকে আবার প্লাস করবে। এরকম যদি পাঁচটা থাকে তাহলে দুইটা মাইনাস মিলে প্লাস হবে, আবার দুইটা মাইনাস মিলে প্লাস হবে, আর একটা অতিরিক্ত থাকবে। তাহলে বিজোড় সংখ্যা হলে ওই শেষে একটা মাইনাস ওয়ান কি থাকবে, অতিরিক্ত থাকবে, যার ফলে মানটা মাইনাস ওয়ান হয়ে যাবে। ওকে, তাহলে মাইনাস ওয়ানের উপর যদি জোর পাওয়ার থাকে তাহলে হয় প্লাস ওয়ান। আর তাহলে আর এখন জোর সংখ্যাকে আমরা কিভাবে প্রকাশ করি? এন যদি যে কোনো একটা সংখ্যা হয়, টু এন কিন্তু জোর সংখ্যা হয়। এন এর মান যদি টু হয় তাও দুই দুগুণে চার, এন এর মান যদি থ্রি হয় তাহলে তিন দুগুণে ছয়। তাহলে যে কোনো সংখ্যাকে, সেটা জোর সংখ্যা হোক বিজোড় সংখ্যা হোক, তাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি বা জোর সংখ্যা দ্বারা গুণ করি তাহলে সেটি জোরই হয়। মানে জোর আর জোর গুণ করলেও জোর হয়, জোর আর বিজোড় গুণ করলেও কি হয়, জোর হয়। ঠিক আছে, তাহলে টু এন সবসময় একটা জোর সংখ্যা। ওকে, আবার এবার যদি আমরা বলি যে টু এন প্লাস ওয়ান, তাহলে টু এন একটা সবসময় জোর সংখ্যা, তার সাথে ওয়ান যোগ করেছি, বা যদি মাইনাস ওয়ান হয়, টু এন প্লাস মাইনাস ওয়ান দুইটাই কি বিজোড় সংখ্যা। কেন? কারণ আমরা একটু আগে দেখলাম টু এন জোড় সংখ্যা, এন এর মান যাই হোক না কেন টু এন জোড় সংখ্যা হবে। ঠিক আছে, কারণ তার সাথে যদি এক যোগ করি তাহলে জোরের পরেরটা কি, বিজোড়। তার সাথে যদি এক বিয়োগ করি তাহলে জোরের পরের সংখ্যাটা কি, বিজোড়। আগের সংখ্যাটাও বিজোড়, পরের সংখ্যাটাও বিজোড়। তাহলে টু এন প্লাস মাইনাস ওয়ান একটা বিজোড় সংখ্যা। তাহলে টু এন যদি টু এন প্লাস ওয়ান যদি হয় তাহলে কি হবে, সরি টু এন প্লাস মাইনাস টু যদি হয়, টু এন প্লাস মাইনাস যদি টু হয় তাহলে সংখ্যাটা কি হবে। ঠিক আছে, টু এন প্লাস মাইনাস টু যদি হয় তাহলে সংখ্যাটা কি হবে, এটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে, সরি জোর হবে নাকি বিজোড় হবে, তাই না, জোর হবে নাকি বিজোড় হবে। তাহলে টু এন যেহেতু জোর সংখ্যা, টু এন কি জোর সংখ্যা, তাহলে টু এন এর দুই পরের সংখ্যা, মনে করো চার আছে, চার যোগ দুই সমান কি ছয়, চার মাইনাস দুই সমান কি চার, অর্থাৎ একটা বিজোড় একটা জোড় সংখ্যার দুই ঘর পরের এবং দুই ঘর আগের সংখ্যাটাও জোড়। তার মানে এইখানে টু এন প্লাস টু একটা কি জোড় সংখ্যা। আর জোড় সংখ্যার উপর যদি মাইনাস পাওয়ার দেয় তাহলে সেটি কি হয়, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওয়ান এটা হয়ে যাবে প্লাস, প্লাসে মাইনাসে মানে ওয়ান মাইনাস প্লাস ওয়ান হয়ে যাবে। তখন কি এটা জোড় সংখ্যা যেহেতু আছে ওয়ানের উপর, তাহলে এটা প্লাস ওয়ান হয়ে যাবে, তো মাইনাস ওয়ান তাহলে জিরো। তাহলে এই সংখ্যা এটার উত্তর কত, এই ধারার উত্তর হচ্ছে কি জিরো। আর যদি এটা বিজোড় হইতো, উদাহরণ হিসেবে যদি বিজোড় হইতো তাহলে কি হতো, এটা মাইনাস ওয়ান হইতো, মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান মিলে প্লাস ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান সমান টু হইতো। ঠিক আছে, তাহলে এখানে যে শর্টকাটটা ছিল সেই শর্টকাটটা হচ্ছে হয়ে গেল এই যে, এখানে তোমরা দেখবা একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, তাহলে দেখো এই দুইটা মিলে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, এই দুইটা মিলে শূন্য হয়ে যাবে, তারপর দুইটা দুইটা করে মিলে কি হবে, শূন্য হবে। কিন্তু যদি বিজোড় থাকতো, মনে করো আরো একটা দুই আছে, তাহলে কি হইতো, তাহলে কি হবে বলো তো, আমরা পিছন থেকে হিসাব করি, এই দুইটা মিলে শূন্য হইলো, এই দুইটা মিলে শূন্য হইলো, এই প্রথম পদটা সবসময় আমরা শেষ থেকে যদি এটা হিসাব করি তাহলে প্রথম পদটা সবসময় কি হবে, বিজোড় সংখ্যক যদি থাকে, তাই না, এখানে যদি মাইনাস টু হয় তারপর আবার প্লাস টু হয়, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তাহলে যদি বলি এই দুইটা মিলে কি হবে, জিরো হবে, এই দুইটা মিলে কি হবে, জিরো হবে, এই দুইটা মিলে কি হবে, জিরো হবে, আর প্রথম পদটা একা থাকবে। ঠিক আছে, তাহলে এই ধরনের রাশি যদি এন প্লাস
মাইনাস এন প্লাস এন মাইনাস এন প্লাস এন এইরকম যদি থাকে 1 2 3 4, যদি জোড় সংখ্যক থাকে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস এরকম যদি জোড় সংখ্যক থাকে তাহলে উত্তর 0 হবে শর্টকাট। আর যদি বিজোড় সংখ্যক থাকে তাহলে প্রথম যে পদটা আছে তাহলে এখানে অ্যান্সার কিন্তু হবে -1, যেহেতু এখানে মাইনাস, এখানে যদি -2 দিয়ে যদি শুরু হইতো -2 +2 -2 +2 তাহলে এই দুইটা মিলে 0 এই দুইটা মিলে 0, কিন্তু যদি এখানে আর একটা -2 থাকতো তাহলে এই দুইটা মিলে 0 হইতো এই দুইটা মিলে 0 হইতো আর প্রথম পদটা একা থাকতো। তাহলে যদি আমরা তাহলে এইরকম সংখ্যার ক্ষেত্রে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস এইরকম যদি থাকে জোড় সংখ্যক যদি বলে তাহলে উত্তর 0, আর যদি বিজোড় সংখ্যক বলে তাহলে প্রথম পদটাই কি উত্তর। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তাহলে যদি এটা বুঝে থাকো তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। তো দেখো পরের অঙ্কটা কি দেওয়া আছে। তো পরের অঙ্কে দেওয়া আছে মূলত 18 নম্বর অঙ্কের কথা যদি আমরা বলি। তো দেখো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি দেওয়া আছে 441, তাহলে n এর মান নির্ণয় করো এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। তাহলে n এর মান নির্ণয় করো এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, তো আমরা ঘনের সমষ্টি জানি, সরাসরি আমরা সেখান থেকে ঘনের সমষ্টির সূত্রে এই মানটা বসিয়ে দেবো। তাহলে আমরা জানি n সংখ্যক, প্রথম n সংখ্যক, ডেফিনেটলি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, এটা আমরা জানি। সেই সমষ্টিটা কি জানি? এস এন সামেশন অফ এস এন কিউব বলতে পারি আমরা। অত কিছু দরকার নাই, ঠিক আছে? তো এটা সমান আমরা কি জানি? এটাকে এইভাবে মূলত প্রকাশ করা যায়, সামেশন অফ কে কিউব, কে এর মান 1 থেকে শুরু করে এন পর্যন্ত। তো এইভাবে আমরা চাইতে পারি, কিন্তু দরকার নাই আমরা। তো এটা সূত্র কি ছিল? এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার উপর স্কোয়ার, মানে স্বাভাবিক সংখ্যার যোগফল যা, আর ঘনের যোগফলটা হচ্ছে তার বর্গের সমান। তো এই সংখ্যাটার মান দেওয়া আছে মেইনলি 441 দেওয়া আছে। কত দেওয়া আছে? 441, এই মানটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের এন এর মান ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এন এর মান ক্যালকুলেশন করার আগে আমাদের এই স্কোয়ারটাকে ওইদিকে পাঠাই দেবো আমরা। তাহলে এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই, এই স্কোয়ারটা এইদিকে এসে যাবে কি রুট হয়ে যাবে। তাহলে 441 এর আবার রুট হয় নাকি? হয়, এটা হচ্ছে 21। ঠিক আছে, তো এখন এই অঙ্কটা ক্যালকুলেশনগুলো আমরা আস্তে আস্তে করি। তাহলে এন ইন্টু এন প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 22 ইন্টু 21, এটা মিলে এটা 21 হয়। ঠিক আছে, এরপর যদি আমরা এখানে করি কিভাবে করতে পারি দেখো, যেহেতু এটাও এন, এটাও, তাহলে এন স্কোয়ার প্লাস এন মাইনাস 42কে এইদিকে নিয়ে আসলাম। তাহলে 6, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে 42কে এমন একটা সংখ্যায় ভাঙতে হবে যে দুইটা বিয়োগ করে 1 হয়। এখানে 1 এন এর সামনে কি আছে? 1 আছে, মানে মিডল টার্মের যে নিয়ম আর কি। মিডল টার্মের নিয়ম জানি আমরা, এটাকে দুইটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, যে দুইটা উৎপাদক বিয়োগ করে এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্ন, এখানে বিয়োগ যেহেতু আছে তাহলে এই দুইটার 42-এর দুইটা উৎপাদক বিয়োগ করে মাঝখানেটার সহগ হওয়া লাগবে। আর এখানে যদি প্লাস থাকতো তাহলে প্লাস করে ওটা মিলতে হইতো। তো এখানে মাইনাস আছে, তাহলে 6 7 42 আমরা জানি, আর 7 থেকে 6 বাদ দিলে 1, এর সহগ 1। ওকে, তো আমরা লিখতে পারবো কি এন স্কোয়ার প্লাস 7 মাইনাস 6 এন, এই যে 1টা আছে এই 1টাকে আমরা কি করলাম 7 মাইনাস 6 আকারে লিখলাম। তো যারা বুঝো তাদেরকে এইভাবে ভেঙে লিখতে হয় না, ওরা সরাসরি এই লাইনটা লিখতে পারে। ঠিক আছে, এন 7 এন মাইনাস 6 এন ইজ ইকুয়াল টু 42। তো সরাসরি তোমরা যারা বুঝো তারা এই লাইনটাই লিখবা, আর যাদের একটু বুঝতে সমস্যা হয় যে কার সামনে প্লাস দিব কার সামনে মাইনাস দিব, সেক্ষেত্রে তোমরা এইভাবে আগে সহগটাকে, এই যে সহগটা ছিল 7 মাইনাস 6 সমান 1 হয়, তাহলে সেইটা আগে লিখে নিবা। ওকে, এরপর আমরা এটা যদি করি তাহলে এটার মিডল টার্ম করলে এন ইন্টু এন প্লাস 7 মাইনাস 6 কমন নিলে এন প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, অথবা এন প্লাস 7 ইন্টু এন মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। আমরা জানি যে দুইটা সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে তারা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাই অ্যাটলিস্ট একটাকে 0 হইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারবো হয় এটা 0 হবে অথবা এটা 0 হবে। কারণ কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলেই কেবল 0 হয়, অন্যথায় 0 হওয়া
পসিবল না। তখন এটা যদি 0 না হয় তাহলে এটা কি 0 হইতে হবে, আর এটা যদি 0 না হয় তাহলে এটা কি 0 হইতে হবে। অ্যাটলিস্ট যে কোনো একটাকে 0 হইতে হবে, ঠিক আছে, -7 অথবা n-6 0 হইতে হবে অথবা n সমান 6। তাহলে এখানে আমরা কি সংখ্যা নিয়ে আবার কোনো একটা, এখানে যে এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, এগুলো হচ্ছে তোমার কি কোনো একটা নাম্বার, কোনো একটা জিনিসকে আমরা গুনতেছি 1 2 3 4 5 6 7 8, তো এগুলো কখনো ঋণাত্মক হইতে পারে না, এটা গ্রহণযোগ্য না, এটাই গ্রহণযোগ্য, ঠিক আছে। এখানে আমরা লিখবো যে এটা অগ্রহণযোগ্য, ঠিক আছে। কেন অগ্রহণযোগ্য অত লেখার দরকার নেই, বুঝলেই হবে। তো n সমান 6, তাহলে ধারাটা আমাদের কত হইলো, ধারাটা পাইলাম আমরা, অতএব নির্ণেয় ধারা। n এর মান চাইছে ওরা 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস মানে 6 পর্যন্ত যাবে আর কি, 4 5 কিউব প্লাস 6 কিউব, এটা হচ্ছে নির্ণেয় ধারা, বা ওরা চায় নাই ধারার মান। তো n এর মান নির্ণয় করো এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। এখন n এর মান 1 থেকে 6 পর্যন্ত, তাহলে এদের সমষ্টি নির্ণয় করলেই হবে। তাহলে এটা আবার কি অঙ্ক হইলো, তো n এর মান, তাহলে এখানে আমরা ওই সংখ্যাগুলো বলতে n এর যে মানগুলো আছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এবার আমরা করব, দ্বিতীয় ক্ষেত্রে মূলত ধারাটা হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 6 পর্যন্ত, ঠিক আছে। তাহলে এটার যোগফল কত হবে, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে n এর মান হচ্ছে 6 প্লাস 1 ডিভাইডেড বাই 2, 6 দুগুণে তাহলে 3 3 সাথে 21, 21 অ্যান্সার, ঠিক আছে। মানে 6, এটা তো তোমরা পারবাই, ভাগ করলে 3 হয়, এখানে 7 হয়, 3 সাথে 21 অ্যান্সার। তো ওই সংখ্যাগুলোর বলতে n এর যে মানটা আসলো, n1 থেকে n এর মান আমরা 6 পেয়েছিলাম, তো ওই 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 সংখ্যাগুলোর যাদের উপর ঘন আছে, এবার ঘন বাদ দিয়ে শুধু সংখ্যাগুলোর বেসগুলোর কি যোগফল করো। তো বেসগুলোর যোগফল 1 থেকে 6 পর্যন্ত যোগ করলে 21 হইলো, আমরা পাইলাম, ঠিক আছে, ওকে। তো এর পরের অঙ্ক দেখো, এখানে দেওয়া আছে যে 19 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 225 হলে ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত। ওকে, তাহলে এই অঙ্কটাই বেশি যুক্তি, মানে একটু ভালো অঙ্ক। তাহলে এখানে সেম প্রসেসেই আমরা কি করব, এই n এর মানটা বের করব। তো তোমরা এটা কি করো, পজ করে আগে তোমরা কি করো, নিজে নিজেই ট্রাই করো, ঠিক আছে। তাহলে এবার লিখবো আমরা, এত কিছু আমরা লিখতেছি না, আমরা জানি ঘনের সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা সমান দেওয়া আছে 225, ঠিক আছে, 225 দেওয়া আছে। ওকে, এটা কি দেওয়া আছে, যে আমরা জানি, আমরা আর এত কিছু লিখতেছি না, আমরা জানি লিখবা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 অল স্কয়ার ইজ ইকুয়াল টু, আমাদের সেই সমষ্টিটার মান দেওয়া আছে 225। একইভাবে এই সংখ্যার মানগুলো আমরা এখানে বের করব। তাহলে n প্লাস 1, n ইন্টু n প্লাস 1 ইজ ইকুয়াল টু রুট ওভার 225 গুণন 2, এই 2টাকে আমি ওইদিকে, স্যার বেশি শর্টকাট করলে হয়তো তোমাদের ভুল হয়ে যেতে পারে, এবার তো বুঝবা। তাহলে এবার উপরে আমরা গুণ করতেছি n স্কোয়ার প্লাস n, আর এখানে রুট করলে হয় 225-এর উপর রুট করলে 15 হয়, আর 15 দুগুণে 30 হবে, ঠিক আছে। তো এটাকে গুণ করলে হচ্ছে 15 গুণন 2 সমান 30, এরপর হচ্ছে n স্কোয়ার প্লাস n মাইনাস 30 সমান 0। একইভাবে আমরা মিল টার্ম করবো, এটা 5 6 30 হয়, 6 থেকে 5 বাদ দিলে 1, তাহলে n স্কোয়ার প্লাস 6 মাইনাস 5 ইন্টু n মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, এখানে ব্র্যাকেটটা হবে না, তাহলে n স্কোয়ার প্লাস 6n মাইনাস 5n মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে n এর মান হবে 5, ঠিক আছে। n কমন নিলে n প্লাস 6 হবে, মাইনাস 5 কমন নিলে n প্লাস 6 হবে ইজ ইকুয়াল টু 0, অথবা n প্লাস 6 ইন্টু n মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা জানি যে দুইটা সংখ্যার গুণফল 0 হইলে যে কোনো একটাকে অবশ্যই কি হইতে হবে, 0 হতেই হবে, x ইজ ইকুয়াল টু মাইনাস 6, অথবা n মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, অতএব n ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে। তাহলে আমরা এই অঙ্কে দেখে ফেললাম, বের করে ফেললাম, তাহলে এই মানটা হবে অগ্রহণযোগ্য। কেন অগ্রহণযোগ্য, তার কারণ এসব সংখ্যার মান মাইনাস হইতে পারে না, ঠিক আছে, এগুলোর মান মাইনাস হতে পারে না, অতএব n এর মান কত, 5। এরপর দ্বিতীয় ক্ষেত্রে ধারাটা কত হবে,
দ্বিতীয় ধারাটি হবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 এরকম 3 স্কোয়ার এরকম কত n তম পদ n স্কোয়ার। তো এখানে n এর মান কত দেওয়া হবে, এখানে এর মান ডেফিনেটলি 5, মাত্র 5 দিয়ে করছে, বড় সংখ্যা দিলে ভালো হইতো। আচ্ছা যাই হোক, তো n এর মান হচ্ছে 5, তাহলে আমরা জানি এই বর্গের সংখ্যার সমষ্টি আমরা এখানে চাইলে এটা ছোট সংখ্যা তো ক্যালকুলেটরে যোগ করে দিতে পারবো, 2 যোগ 4 যোগ 9 যোগ 16 যোগ 25 পর্যন্তই হবে, যোগ করা তো খুব ইজি, তাই না? তো আমরা তারপর সূত্র দিয়ে করব এটা। তো n এর মান হচ্ছে 5 পর্যন্ত হবে, তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু টুয়াইস n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এরপর লিখবে আমরা জানি বর্গের সমষ্টির সূত্র এটা, তাহলে n এর মান হচ্ছে 5 প্লাস 1 2 ইন্টু 5 প্লাস 1 ডিভাইডেড বাই 6। ঠিক আছে, এটা হচ্ছে বর্গের সূত্র। ঠিক আছে, এটা কার সূত্র? বর্গের সূত্র। এটা যদি আমরা করি তাহলে এখানে কত হচ্ছে 5 গুণন 6 গুণন 5 গুণন 10 আর 1 11 ডিভাইড বাই 6 6 6 কাটা, তাহলে 5 11 55 কত, তাহলে 5 11 হবে 55, এটাই অ্যান্সার। এটা তোমরা ক্যালকুলেটরেও করতে পারো। ক্যালকুলেটর কিভাবে করতে পারবা দেখো, 1 যোগ 4 যোগ 9 যোগ 16 যোগ 25 করো, দেখো 1 প্লাস 4 প্লাস 16 প্লাস 25 দাও, 9 থাকবে প্লাস 9, এই দেখো 55 হইল, মুখে মুখেই হয়। ঠিক আছে, তো এই অঙ্ক বুঝতে পারছো আশা করা যাচ্ছে। তো এর পরের অঙ্কটা তোমরা দেখো, দেখাও যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 10 কিউব সমান এটা, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে ওই সূত্রেরই প্রমাণ আর কি, সংখ্যাগুলোর যোগফলের ঘনের যোগফল, 10 পর্যন্ত সংখ্যার ঘনের যোগফল এবং 10 পর্যন্ত সংখ্যার নর্মাল স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফলের বর্গের সমান। সূত্র তো আমরা সূত্রে কিন্তু অলরেডি এটা আমরা জানি যে ঘনের যোগফলটা কি, এটার সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2, আর এটার সূত্রটা হচ্ছে কি, এটার সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 স্কোয়ার, তাই না? এটা কিন্তু অলরেডি হয়েছে, এটা তো সূত্রের মাধ্যমে আমরা দেখতেই পাইছি। তো যদি আমরা এখন মান দিয়ে এটা প্রমাণ করতে বলছে, মান দিয়ে প্রমাণ করো, সমস্যা কি, এটা তো এমন কোনো কঠিন না। ঠিক আছে, এটা খুবই ইজি অঙ্ক। তাহলে আমরা প্রথমে সূত্রের মাধ্যমে কি করব, 1 থেকে 10 পর্যন্ত ঘনের সমষ্টি বের করব। ঠিক আছে, তাহলে অঙ্কটা কত নম্বর অঙ্ক, 20 নম্বর অঙ্ক। ঠিক আছে 20, তাহলে দেখো 20 নম্বর অঙ্কে কি আছে দেখো, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস 10 কিউব। তাহলে এখানে n এর মান কত, এখানে n ইজ ইকুয়াল টু 10। সেক্ষেত্রে আমরা সূত্র দিয়ে তাহলে এস এন সমান কত হবে, আমরা জানি যে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার উপর অল স্কোয়ার। তো স্কোয়ার তো দেওয়াই আছে, তো খামোখা প্রমাণ করার কিছু নাই, 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে হবে এখানে 55, এটা হিসাব করলে হবে 55 স্কোয়ার। আমি আর এটা করতেছি না, ঠিক আছে, 55 স্কোয়ার। এবার দ্বিতীয় রাশি, এটা প্রথম ধারা, তাহলে দ্বিতীয় ধারা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 10 পর্যন্ত দেওয়া আছে তার উপর কি স্কোয়ার। ঠিক আছে, তো এখন যদি এখানে n এর মান কত, তাহলে এখানে এস এন কত হবে, এস এন হবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে n এর মান তো এখানে কত, 10 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই স্কোয়ার। তো এইটা হিসাব করলে 5 11 55, তো 55-এর উপর স্কোয়ার। তাহলে এখানেও 55 স্কোয়ার আসলো, এখানেও 55 স্কোয়ার আসলো, অথবা তোমরা এখানে মানটা বের করে নিতে পারো, 55 উপর স্কোয়ার করলে যা হয় সেটা বসাবা, এখানে 50 উপর স্কোয়ার করলে যা হয় তা বসাবা। ঠিক আছে, বসিয়ে দেখাবা যে অতএব, মানে এটা একদম চাইল্ডিশ অঙ্ক, 3025, তাহলে এখানেও 3025 লিখবা। ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3025। তাহলে অতএব এখানে আমরা দেখলাম যে এটার মানও যা আসলো এটার মানও তা আসছে, তাই তো আসবে, সূত্রেই তো পাওয়ার আছে, তো এটা তো না আসার কি হইলো, এটা এই ধরনের অঙ্ক আসলে পরীক্ষায় আসে না ভাবে। এরপর দেখো, এইটা হচ্ছে খুব সুন্দর একটা অঙ্ক, 21 নম্বর অঙ্ক। এটা সমান যদি 210 হয় তাহলে এল এর মান নির্ণয় করো, চমৎকার একটা অঙ্ক। তো
তো 21 নম্বর অঙ্ক কি দেওয়া আছে দেখো, 21 নম্বর অঙ্ক দেওয়া আছে 1 প্লাস 2 প্লাস 3 উপর কিউব দেওয়া আছে, ঠিক আছে। আপ টু n কিউব পর্যন্ত দেওয়া আছে, আর এখানে আপ টু n পর্যন্ত দেওয়া আছে। তাহলে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n আছে, ঠিক আছে। তো এটার মান দেওয়া আছে 210। তো দেখো এখানে, তাহলে এটার মান যেহেতু 210 দেওয়া আছে, তাহলে আমরা এটার হিসাব করব। তো এখন দেখো উপরে কি আছে, উপরে দেওয়া আছে n সংখ্যক পদের ঘনের সমষ্টি। তাহলে n সংখ্যক পদের ঘনের সমষ্টি আমরা কি জানি, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার উপর কি স্কোয়ার, ঠিক আছে। তো আমরা চাইলে এটাকে এইভাবে না লিখে একটু যেভাবে আছে সুন্দর করেই লিখি। তাহলে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার উপর স্কোয়ার। আর এখানে n সংখ্যক সংখ্যার কি আছে, নর্মাল যোগফল। তো সেটার সূত্র আমরা জানি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 210, ঠিক আছে। তো এখন দেখো এইখানে এই পুরো জিনিসটার উপর স্কোয়ার আছে, আর এই জিনিসটা পুরোটাই কি আছে, সিঙ্গেল আছে। তাহলে একটা, তাহলে এই পুরো জিনিসটা স্কোয়ারটা কেটে গিয়ে শুধু একটা থাকবে, অর্থাৎ দুইটা, মানে এইভাবে আসলে কাটাটা মানে কেটে আমরা দিচ্ছি বোঝানোর জন্য, আসলে তো এটা কোনো নিয়ম না। এখানে কি আছে, এই জিনিস দুইটা আছে নিজের সাথে গুণ। এইটাকে আমরা কি করতে পারি, স্কোয়ারটাকে কেটে দিয়ে এই পদটাকে আর একবার লিখতে পারি, ঠিক আছে, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাই না। স্কোয়ার থাকা মানে কি দুইটা গুণ। তাহলে এখন এই একটা একটা কাটা, ওই জন্য আমরা কি করি, জেনারেলি স্কোয়ারটা কেটে দিই, কেটে দিই এরকম। তো তাহলে আমাদের থাকতেছে শুধু কি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 210, ঠিক আছে। তো এখন আমরা ইজিলি এখান থেকে n এর মান বের করতে পারবো। তাহলে n স্কোয়ার প্লাস n, এখানে দেখো 210 আর 2 গুণ, আচ্ছা করি আমি, ঠিক আছে। তাহলে n স্কোয়ার প্লাস n মাইনাস 420। তো এখানে সবসময় 1 থাকছে, তার মানে দুইটা ক্রমিক সংখ্যা গুণ করে কি 42 হইতে হবে। 20 আর 21 গুণ করে 42 হয়, ঠিক আছে। 21 21 42 আর 0। তো দুইটা ক্রমিক সংখ্যার গুণফল করলে, এখানে যেহেতু 1 আছে, তার মানে দুইটা ক্রমিক সংখ্যা গুণ করে এটা বের করতে হবে। তো তাহলে n স্কোয়ার, এখানে প্লাস থাকলে আমরা সাধারণত বড়টার সামনে প্লাস দিয়ে আগে লিখি 21n মাইনাস, আর ছোটটার সামনে মাইনাস দিয়ে 20n মাইনাস 420। তাহলে 20n 21n থেকে 20n বাদ দিলে 1n থাকে, আর এখানে যদি মাইনাস থাকতো তার মানে বড়টার সামনে মাইনাস দিতাম, ছোটটার সামনে প্লাস দিতাম, ঠিক আছে। তাহলে n কমন নিলে n প্লাস 21, আর এখানে সবসময় যার সামনে মাইনাস হবে সেটাই অ্যান্সার হিসাবে আসবে। 20-এর সামনে মাইনাস আছে, তাহলে অ্যান্সার 20 হবে, ঠিক আছে। এখন যেটা প্লাস আছে ওইটা তো আলটিমেটলি কি হয়ে যায়, পরবর্তীতে মাইনাস হয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদের শুধুমাত্র কি হবে, যেটার সামনে মাইনাস আছে সেটাই অ্যান্সার হবে। ওকে, তাহলে এবার আমরা লিখতে পারবো হয় n প্লাস 21 ইজ ইকুয়াল টু 0, অতএব n ইজ ইকুয়াল টু মাইনাস 21, আর এখানে আমরা লিখবো অথবা n মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0, অতএব n ইজ ইকুয়াল টু 20। তাহলে n এর মান 20, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরকম বড় অঙ্ক আগে দিলে ভালো হইতো, 5-6 দিয়ে দিয়েছে, তাহলে অ্যান্সার এটাই। তাহলে অ্যান্সার হচ্ছে কত, 20। ওকে, 2 থিটা হয়ে গেল গো, তাহলে হবে কত, 20। ওকে, হাই হাই, এই অঙ্ক তো আমি তোমার স্ক্রিনে দেখাই নাই গো। আচ্ছা দেখি, দেখো স্ক্রিনে দেখো অঙ্কটা আবারও করাই। দেখো আমরা জানি যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব ইজ ইকুয়াল টু কত, 1 নিচে দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 এরকম করে n পর্যন্ত দেওয়া আছে। তো উপরে হচ্ছে কি তোমাদের ঘনের যে সূত্র সেটা। তো ঘন যদি হয় তাহলে ঘনের সূত্রটা আমরা জানি, এই সূত্রটা হচ্ছে কি, তো ঘনের সূত্রে আমরা জানি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 অল স্কোয়ার, আর এখানে আছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এইটাকে আর এটাকে আমরা কি করতে পারি, কেটে দিতে পারি, ঠিক আছে। তাহলে একটা থাকবে, আর তাহলে ওইটা সমান হচ্ছে কত, 21, ঠিক আছে। এটা যদি 21 হয়
তাহলে এরপর আমরা কি করছি, এইটার এটা গুণ করছি এন স্কোয়ার প্লাস এন, আর এই টুটাকে এইদিকে নিয়ে যা গুণ করেছি 210, ঠিক আছে। তারপর এন স্কোয়ার প্লাস 1, এখানে 420 এইদিকে নিয়ে এসে 420 হয়েছে, এই দুইটা গুণ করে। এরপর দেখো তাহলে এই 420কে ভেঙে 1 মিলাইতে হবে, ঠিক আছে, 420কে ভেঙে 1 মিলাইতে হবে। তাহলে দুইটা 1 যেহেতু আছে তাহলে দুইটা ক্রমিক সংখ্যার গুণফল 420 হলেই হবে। তাহলে 21 আর 20 গুণ করলে 420 হয়। তো 420কে যদি আমরা ভাঙাই 21 আর 20, তাহলে 21 এন থেকে 20 এন বিয়োগ করলেই এন হবে, ঠিক আছে। তো আমরা সাধারণত এখানে প্লাস চিহ্ন থাকলে বড়টার সামনে প্লাস দেই আর ছোটটার সামনে মাইনাস দেই, ঠিক আছে। তো এটা হইলো। এখন আমরা দেখি এই দুইটার মধ্যে থেকে কমন নিয়ে আসি, তাহলে এন কমন হলে এন প্লাস 21 হবে, আর এখান থেকে মাইনাস 20 যদি কমন নেই তাহলে এন প্লাস 21 হবে। এরপর দেখো তারপর কত আছে, 21 এন প্লাস 21 মাইনাস 20 কমন নিলে এখানে কি হবে, এন মাইনাস 21। এগুলো মিডিল টার্ম তোমরা জানো। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে কত, দেখো। তো এন প্লাস 21 এন মাইনাস 21, আমরা জানি দুইটা সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে যে কোনো একটা 0 হবে, তাহলে হয় এটা 0 অথবা এটা 0। এন প্লাস 21 0 হলে এন সমান মাইনাস 21, আর এন মাইনাস 21 সমান 0 হলে এন সমান 20, এটা হবে, ঠিক আছে। তো এখন মাইনাস মানটা এখানে গ্রহণযোগ্য হবে না, তার কারণ এখানে আমরা কি সংখ্যা, প্রকৃতপক্ষে এটা জ্ঞানী আলোচনা করতেছি, যে কোনো কিছু গুনতেছি 1 2 3 4 5 6 7 এরকম করে পদ সংখ্যা। তো এগুলো পদ সংখ্যা কখনো কি হয় না, মাইনাস হইতে পারে না, এগুলো পজিটিভ হবে সবসময়, এই জন্য অ্যান্সার হচ্ছে কি 2, ঠিক আছে। এখানে দেখো 22 নম্বর অঙ্ক বলছে, এগুলো পরীক্ষায় এরকম আসে না, বাট মানে খুব ইয়া অঙ্ক, তো এগুলো যারা একটু ম্যাথমেটিক্সকে পছন্দ করো তাদের জন্য এই অঙ্কগুলো গুড, ঠিক আছে। কারণ তাদের জন্য এটা খুব মানে ব্রেইন স্টর্মিং কোশ্চেন, এগুলো খুব ভালো কোশ্চেন। এগুলো নিয়ে আলোচনা করলে তোমাদের ম্যাথে দক্ষতা বাড়ে, ইকুয়েশন তৈরি, ইকুয়েশন সলভিং, প্রবলেম সলভিং দক্ষতা বাড়ে আর কি। এখন দেখো বলছে যে 2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি লৌহ দণ্ডকে 10 টুকরায় বিভক্ত করা হলো 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট, যাতে টুকরাগুলোর দৈর্ঘ্য গুণোত্তর ধারা গঠন করে, ঠিক আছে। এরপর বলছে বৃহত্তম টুকরাটি ক্ষুদ্রতম টুকরার 10 গুণ, তবে ক্ষুদ্রতম টুকরাটির আসন্ন মান নির্ণয় করো। আচ্ছা, যেহেতু গুণোত্তর ধারা তৈরি করবে, তার মানে প্রথম যে টুকরা, সেই টুকরার দৈর্ঘ্য যদি কি হয়, এ হয়, প্রথম টুকরার দৈর্ঘ্য কি এ, ঠিক আছে। এবং এটা যেহেতু গুণোত্তর ধারা গঠন করছে, তার মানে 10তম টুকরার দৈর্ঘ্যটা কত হবে,
এ যদি গুণোত্তর ধারার ইয়াও এখানে আমরা জানি না, সাধারণ অনুপাতও জানি না, শুধু বলছে গুণোত্তর ধারা, শুধু গুণোত্তর ধারা, কিন্তু গুণোত্তর ধারা কত গুণ করে করে বাড়ছে সেটাও আমরা জানি না। তাহলে সেটি যদি আর হয় তাহলে প্রথম পদটাকে যদি আমরা এ ধরি, অর্থাৎ প্রথম টুকরাটার দৈর্ঘ্য যদি এ ধরি, তাহলে দ্বিতীয় টুকরাটার দৈর্ঘ্য কত হবে এ আর, তৃতীয় টুকরার দৈর্ঘ্য এ আর স্কয়ার, এরকম করে 10টা টুকরা যেহেতু আছে তাহলে দশম টুকরাটা কি হবে এ আর এটা, ঠিক আছে। তাহলে কি হবে এ আর 9। এখন বলতেছে এই টুকরা আর এই টুকরার ইয়ে আছে 10 গুণ, অর্থাৎ এইটা সমান হচ্ছে এই যে দশম টুকরাটা, এই দশম টুকরাটা প্রথম টুকরার কি 10 গুণ, অর্থাৎ 10 এ। এখান থেকে আমরা আর বের করতে পারবো। তাহলে আর ইকুয়াল টু কত হবে 9/10। তাহলে এইখানে 10, এখানে এটা যদি তোমরা ক্যালকুলেটরে বসায় দাও তাহলেই কি হবে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। ওকে, তাহলে এটা হবে তোমাদের 9 যদি আমরা 10 দিই তাহলে 1.29, কয় দৈর্ঘ্যের আসন্ন মান বের করতে বলতেছে, তার মানে 1.29, তাহলে এটা ঠিক আছে প্রায়। ওকে, তাহলে আমরা এখানে অঙ্কটা কিভাবে করব, তাহলে আমি তো অঙ্ক করেই দিলাম, জাস্ট একটুখানি দেখো যে এখানে আমরা লিখব যে ধরি প্রথম টুকরোর দৈর্ঘ্য হচ্ছে এ, ঠিক আছে। আর যদি এই টুকরোগুলো তাহলে আর এখানে কি সাধারণ যে অনুপাত, এটা যেহেতু তোমার কি গুণোত্তর ধারা ফর্ম করবে, এই জন্য আমরা লিখব কি সাধারণ অনুপাত হচ্ছে আর, ঠিক আছে। তাহলে অর্থাৎ 10তম টুকরা অর্থাৎ দশম টুকরার দৈর্ঘ্য কত হবে দশম টুকরার দৈর্ঘ্য কি হবে এ আর 10 - 1 = এ আর 9। তাহলে শর্ত মতে এই যে দশম টুকরাটা প্রথম টুকরার কত গুণ 10 গুণ, তাহলে দশম টুকরা সমান প্রথম টুকরা কার 10 গুণ প্রথম টুকরার 10 গুণ, এই জন্য প্রথম টুকরার সাথে 10 গুণ হবে, ঠিক আছে 10a, বুঝতে পারছো। তাহলে এটা তাহলে দশম টুকরা এটা আর প্রথম টুকরাটা হচ্ছে এ, তো দশম টুকরাটা প্রথম টুকরার 10 গুণ, তাহলে যার সাথে থাকবে বিভক্তি থাকবে তার সাথে 10টা সংখ্যাটা গুণ হবে। তাহলে এখানে আর 9 = এ আর এ কি, অথবা এইভাবে করতে পারি 10a / এ কাটা, তাহলে আর হবে 10-এর 9তম রুট, 10-এর 9তম রুট আছে 1.29, মানে এটা আসন্ন মান যেহেতু বলছে তার মানে আমরা বাকায় তো প্রায় মান হবে, এটাই অ্যান্সার। ওকে, তো এর পরের অঙ্কটা দেখো, একটি গুণোত্তর ধারা, এটা 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 এগুলো সৃজনশীল, এই সৃজনশীল অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সৃজনশীল অঙ্ক। বলছে যে একটি গুণোত্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর, ধারাটির চতুর্থ পদ -2 এবং নবম পদ হচ্ছে 8√2। তাহলে এই ধারাটি নির্ণয় করো। আচ্ছা, এখানে এই ক্লাসটা আমাদের অনেক বড় হয়ে গেছে, আমরা এর পরের ক্লাসে আমরা মূলত এই যে সৃজনশীলগুলো আর বইয়ের যে সৃজনশীলগুলো এবং বইয়ের যে উদাহরণগুলো আছে এই সবগুলো কি করব নেক্সট ক্লাসে আমরা দেখব। আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রেখে দেই। আল্লাহ হাফেজ।